নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, হঠাৎ করে রাহুল গান্ধী বিজেপি এমপিদের সঙ্গে বৈঠকে বসলেন বা কেন, এবং সেই বৈঠকে হঠাৎ করেই তিনি আরএসএস সম্বন্ধে যা নয় তাই বলতে শুরু করলেন কেন? আপনারা জানেন যে বিভিন্ন সময় রাহুল গান্ধী আরএসএস কে কটাক্ষ করে তিনি একমাত্র একজনই কংগ্রেসের তরফ থেকে এমন রয়েছেন যিনি আরএসএস কে কটাক্ষ করে যা নয় তাই বলেন। আমরা শুনতে পাই সেটা। বিভিন্ন কংগ্রেসের নেতা রয়েছেন, তারা বিজেপি কে কটাক্ষ করেন বটে, কিন্তু আরএসএস কে সরাসরি কটাক্ষ করা সেটা খুব একটা সাহস কেউ দেখান না, কিংবা কেউ কেউ এড়িয়ে যান। আমরা দেখতে পাই বিভিন্ন নেতা নেত্রীদের ক্ষেত্রে। কিন্তু এই সংক্রান্ত বিষয়ে অবশ্যই রাহুল গান্ধী সবসময় এক হাত নেন, এবং সেই রকমই একটি বৈঠকে রাহুল গান্ধী গিয়েছিলেন যেখানে বিজেপির এমপিরাও ছিল, এবং বৈঠকটা ছিল ভারতবর্ষের সুরক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক। এবং সেই বৈঠকে অবশ্যই যেমন বিভিন্ন শাসক পক্ষের পক্ষ থেকেও বিভিন্ন মানুষজন থাকেন, ঠিক তেমন ভাবে এলওপি যিনি লোকসভা তাকেও থাকতে, এবং রাহুল গান্ধী সেই হিসেবে সেখানে গিয়েছিলেন। তো সেখানে গিয়ে তিনি যে বক্তব্যটা রাখেন, একদম গুরুতর বক্তব্য। তিনি বলেন যে সৈনিক স্কুল যেগুলো রয়েছে, সৈনিকদের জন্য যে স্কুল, সৈনিকদের ছেলেমেয়েরা যেখানে পড়াশোনা করেন, সেই স্কুলগুলোতে আরএসএস এর আধিপত্য প্রতিনিয়ত বাড়ছে, এবং সম্পূর্ণ যে শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষের সেটার উপরেও আরএসএস এর আধিপত্য বাড়ছে। সেটাকে আমাদের অবশ্যই এই কমিটির থেকে নিয়ন্ত্রণ করা দরকার। এই কথা বলতেই সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত যারা ছিলেন শাসক পক্ষের পক্ষ থেকে, সেই ধরনের এমপি রাধা মোহন সিং এই কমিটির চেয়ারপারসন এই মুহূর্তে, এবং তিনি 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত কিন্তু নরেন্দ্র মোদীর যে ক্যাবিনেট ছিল সেখানে কৃষি মন্ত্রী ছিলেন। প্রথম নরেন্দ্র মোদী যখন সরকার ভারতবর্ষে আসে তখন তাতে কৃষি মন্ত্রী ছিলেন এই রাধা মোহন সিং। তো তিনি সঙ্গে সঙ্গে অপোজ করেন রাহুল গান্ধীকে, এবং তিনি বলেন যে আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে আপনি অবশ্যই এই কমিটির কাছে দিন, এবং আমরা সংশ্লিষ্ট মহলে, সংশ্লিষ্ট দপ্তরে সেই প্রমাণগুলো আমরা পাঠাবো। কিন্তু তার পরবর্তীতেও এই যে দ্বন্দ্ব সেটা সেখানে শেষ হয় না। তার পরবর্তীতে সেখানে উপস্থিত ছিলেন সুধাংশু ত্রিবেদী। সুধাংশু ত্রিবেদী আপনারা জানেন বিজেপি স্পোকসপারসন, এবং রীতিমতন কটাক্ষ করেন তিনি চাচা ছোলা ভাষায়। তো তিনি সঙ্গে সঙ্গে সেখানে চেঁচিয়ে ওঠেন, এবং গুরুত্বপূর্ণ যেটা সূত্রের খবর বেরিয়ে আসছে, তিনি বলেন যে আপনি কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছেন? আপনার কাছে কোনো প্রমাণ আছে? আপনাকে প্রমাণ দিতে হবে। এবং সেই নিয়ে কিন্তু অবশ্যই রাহুল গান্ধীর সঙ্গে তৎকালীন সময় সুধাংশু ত্রিবেদীর বেশ খানিকটা উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এই যা খবর উঠে আসছে ভেতর থেকে বেরিয়ে এসে কোনটাই এই সম্বন্ধে কিছু বলেন না। পার্লামেন্ট সংক্রান্ত বিভিন্ন কমিটি তৈরি হয়ে আছে, এবং সেখানে শাসক পক্ষ, বিরোধী পক্ষ সমস্ত দলেরই মানুষজন থাকেন, এবং সেখানেই মূলত পার্লামেন্ট কিন্তু বসে। অনেকেই এমন কথা বলেন যে মূলত পার্লামেন্টে যে আলোচনা হয় সেখানে অনেকে অনেক সংযত আচরণ করে, অনেকে অনেক কিছু দেখানোর চেষ্টা করে, যেগুলো কিন্তু এই পার্সোনাল যে বৈঠকগুলো হয় সেখানে তারা দেখান না। তার কারণ সেগুলো টেলিকাস্ট হওয়ার কোনো জায়গা নেই, সেখানে কাউকে দেখানোর কোনো ব্যাপার নেই। তাই জন্য অনেকেই অনেক কিছু মিনিমাইজ করে চলেন, অনেকে অনেক কিছু অ্যাডজাস্ট করে চলেন। কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে এই সুধাংশু ত্রিবেদীর যা খবর বেরিয়ে আসছে এই মিটিং থেকে, অবশ্যই কিন্তু একটা বড়সড় উত্তপ্ত বাক্য বিনিময় হয়। শেষ পর্যন্ত সেখানে রাধা মোহন সিং, যিনি অবশ্যই অনেকটাই সিনিয়র এবং এই কমিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত, তিনি বলেন যে অবশ্যই রাহুল গান্ধী, আপনি বিরোধী দল নেতা হিসেবে যখন কিছু বলছেন তখন তার প্রমাণ দিন, আমরা সম্পূর্ণ বিষয়টা খতিয়ে দেখব। এর পরবর্তীতে রাহুল গান্ধী সেখান থেকে বেরিয়ে আসেন, কিন্তু একই ঝাঁজ নিয়ে তিনি একই কথা আবারও রিপিট করতে থাকেন, এবং তিনি তার পরবর্তীতে এডুকেশন মিনিস্ট্রি, সম্পূর্ণ এডুকেশন মিনিস্ট্রিতে আরএসএস এর প্রভাব রয়েছে, এবং এডুকেশন সেক্টরে আরএসএস এর প্রভাব রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয়, তার মাথায় যারা বসে রয়েছেন তারা কোনো না কোনো ভাবে আরএসএস এর সঙ্গে যুক্ত, এমন কথা পর্যন্ত রাহুল গান্ধী বলেন। এবং তিনি বলেন যে এই যে এডুকেশন মিনিস্টার ছিলেন ধর্মেন্দ্র প্রধান, তিনিও একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সংঘী ছিলেন, অর্থাৎ আরএসএস এর সংঘের মানুষ ছিলেন, এবং তাকেই তাই জন্য দেশের শিক্ষামন্ত্রী বানানো হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য রাহুল গান্ধী রাখেন, তারপরেই একটা কার্যক্রমে যান এবং সেখানেও আরএসএস কে কটাক্ষ করেন। আপনারা দেখুন সম্পূর্ণটা। We are going through a strange time in our country. Students are on the street in severe pain. They don't have work. They're asking for fairness in exams. They're asking for an education system that works. And on the other side, we have the Prime Minister who is forgiving them. Who he
is to forgive them, I don't know. Where he gets the idea that he has the right to forgive the future of India, I don't know. But that's what he chooses to do. And behind the thinking of the Prime Minister, and behind the thinking of his colleagues, and particularly the RSS, is a very dangerous and caustic idea. The idea that this country is not an expression of the many. In the Constitution, it's clearly written, India, that is Bharat, is a union of states. A state is an expression of the people of India. When we say Tamil Nadu, we are not just saying empty words. Inside those words is the history of the Tamil people, the language of the Tamil people, the pain, suffering, happiness of the Tamil people. And so the Constitution says that every state represents one history, one tradition, one language, one expression of our people. And so every single state has the right to that expression. Every single state must be treated fairly. And when I spoke of consistency, when I said Mr. Vaiko is a consistent politician, the one thing that he has defended all his life is the aspirations, the dreams, the imagination of the Tamil people. Tamil language, the future of Tamil Nadu, the suffering of Tamil Nadu, and that is really what India is about. Every state has the right to express itself. Every state has the right to its own culture, the right to its own history, the right to its own language. And here we have suddenly some ignorant people who don't understand the Tamil language, who don't understand the Tamil people, who don't understand the Marathi people, who don't understand the Bengali people, who don't understand the people from Kerala, and say no. None of these histories are relevant. None of these imaginations are relevant. None of these languages are relevant. The only language, the only history that's important, relevant, is the one ascribed by the RSS. And this is really what the fight is about. This is why the students are outside. Because India will never accept, will never ever accept any of its cultures, any of its languages, any of its histories to be trampled by anybody. মিটিং এর মধ্যে যা হয়েছে সেগুলো সূত্র মারফত বেরিয়ে এসেছে। অবশ্যই উত্তপ্ত বাক্য বিনিময় হয়, তাকে প্রমাণ দিতে বলা হয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিটিং থেকে বেরিয়ে এসেও রাহুল গান্ধী একইভাবে একটি কার্যক্রমে গিয়ে একই বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলেন নরেন্দ্র মোদীর যে ক্ষমা চাওয়ার ভিডিও, অর্থাৎ তিনি সবাইকে ক্ষমা করে দিচ্ছেন এবং ক্ষমা না চাইতেই সবাইকে ক্ষমা করে দিচ্ছেন নরেন্দ্র মোদী, সেই সম্বন্ধেও তিনি কটাক্ষ করতে কিন্তু ছাড়েন না। অবশ্যই এই সামগ্রিক বিষয়টা কিন্তু এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে আরএসএস কি সত্যি সত্যি কোথাও এই মুহূর্তে সম্পূর্ণ যে এডুকেশন সেক্টর সেখানে কোথাও গিয়ে তাদের প্রভাব বিস্তার করছে। যে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী, তার কি আদৌ কোনো ভিত্তি রয়েছে নাকি শুধুই তিনি কোনো প্রমাণ ছাড়াই কোনো বক্তব্য রাখছেন? তিনি এর আগেও কিন্তু এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় রেখেছেন, তবে এবারে যা বললেন এবং এই ধরনের একটা কমিটির মধ্যে যা কথা বললেন তিনি, তেমন খবর উঠে আসছে বাইরে বেরিয়ে এসেও বললেন, সেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ছাত্র আন্দোলন কয়েকদিন আগেই হয়েছে, তার পরবর্তীতে যদি তাদের সেক্টরে আরএসএস সম্পূর্ণ প্রভাব বিস্তার করছে, এই ধরনের কথা দেশের বিরোধী দলনেতা বলেন, সেটাকে নিয়ে ছাত্রদের মধ্যেও কিন্তু একটা প্রভাব পড়তে পারে। আপনারা সম্পূর্ণ রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। রাজনৈতিক পর্যবেক্ষকরা কিন্তু মনে করছেন রাহুল গান্ধীর এই কথা এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ তিনি যে ছাত্রকে গুঞ্জ অনুষ্ঠানগুলো করেন সেখানেও গিয়ে তিনি একই ধরনের কথা ইঙ্গিত করার চেষ্টা করেন। আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।